লালবানু ঘরে এসে বসতে মাজেদ খাঁ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। লালবানু জবাব দেয় না। মাজেদ কৌতূহলী চোখে লালবানুকে দেখে, তার চোখে মুখে কিছুটা ভয় দেখাচ্ছে। মাজেদ লালবানুকে কাছে টানে। লালবানু নিজেকে ছাড়িয়ে নেয়। মাজেদ পুনরায় জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু না, লালবানু আস্তে করে জবাব দেয়। মাজেদ পুনরায় তাকে কাছে টানে। লালবানু এবার কিছু বলে না। মাজেদ তার ঘাড়ে স্পর্শ করে বলে, আমার বউটার মন খারাপ। লালবানু মাজেদের দিকে তাকায়। মাজেদ কখনো এভাবে কিছু জানতে চায় না। লালবানু ঘরে এলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাতে লালবানুর ইচ্ছা আছে নাকি নেই, মন খারাপ নাকি শরীর খারাপ, কোনোটাই দেখার সময় নেই। তাই লালবানু আজ এমন প্রশ্নের অবাক হয়। মাজেদ খাঁ পুনরায় জিজ্ঞেস করেও জবাব না পেয়ে লালবানুর ঘাড়ে কামড় দিয়ে বসে। লালবানু কিছুটা চেঁচায়। মাজেদ খাঁ বলে, প্রশ্নের উত্তর দাও না কেন। মাজেদ কিছুটা ধমকের সুরে বলে। লালবানু কিছুটা ভয় পায়। সে বলে, ভাবিরে ভাইয়া মারছে, সেইটা দেখে খারাপ লাগছে, তাই মন খারাপ। দোষ করলে তো মারবই, এইখানে এত মন খারাপের কি আছে? আপনিও আমারে মারবেন? লালবানু এই প্রশ্নে মাজেদ কিছুটা চুপ হয়ে যায়। পরক্ষণে বলে, সময় হোক তখন নিজেই বুঝে যাবা। এটা বলে মাজেদ খাঁ লালবানুকে কাছে টানে। সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। মাজেদ আজ একটু বেশি যন্ত্রণা দিচ্ছে। লালবানুর ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার বলার কিছু নেই। এটা তো ভুল কাজ নয়, উল্টো সে বাধা দিলে তার পাপ হবে। সুলতান মাঝে সাঝে নীলুফাদের বাড়িতে আসা যাওয়া করে। নীলুফার বিষয়টা বড্ড বিরক্ত লাগে, কারণ সে জানে সুলতান মিথ্যা বলছে। সে তার বাবার থেকে কোনো টাকা ধার নেয়নি। সে অজুহাতে বারবার আসে। আজও সুলতান এসে নীলুফার মায়ের সাথে গল্প জুড়ে দেয়। নীলুফা বিরক্ত হয়ে উঠোন থেকে ঘরে চলে যায়। সুলতান সেটা দেখে মুচকি হাসে। এভাবে সুলতানের ধীরে ধীরে আসা যাওয়া বেড়ে যায়। রাস্তাঘাটে নীলুফাদের সাথে চোখাচোখি হয়। একটা সময় পর নীলুফার লক্ষ্য করে তার আর বিষয়টা খারাপ লাগে না। স্কুলে যাওয়ার পথে আর চোখে সুলতানকে দেখতেও তার বড্ড ভালো লাগে। আজও স্কুল যাওয়ার পথে দোকানে সুলতানকে বসে থাকতে দেখে নীলুফা তাকে আর চোখে কয়েকবার দেখে নেয়। সুলতান তার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়। নীলুফা মুচকিয়ে হাসি দেয়, যেটা দেখে সুলতানের মুখেও হাসি ফুটে ওঠে। সে বুকে হাত দিয়ে বলে, মনটা খুশি হইয়া গেল। নীলুফা কথাটি শুনে লজ্জা পেয়ে চলে যায়। নীলুফাকে লজ্জা পেতে দেখে সুলতান বুঝে যায় নীলুফা তার প্রতি দুর্বল হচ্ছে। হয়তো খুব শীঘ্রই তাদের মাঝে কিচ্ছু একটা ঘটবে। নিজাম মাসিক ছুটি পেয়ে বাড়িতে আসে। তার মা জাহানারা বেগমের সাথে কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছিল। এক পর্যায়ে জাহানারা ব্যথিত গলায় বলে, তুই আর নীলু ছাড়া আমার কে আছে? তবু কিছু হইয়া গেলে আমার কি হইব? কি হইব? নিজামের প্রশ্নে জাহানারা চুপ করে যায়। নিজাম পুনরায় বলে, আমরা এই গ্রামে থেইকা কোথাও চইরা যাব আম্মা, শহরে যাব। সেইখানে যাইয়া আমরা থাকবো কই? খাবো কি? না খাইয়া মইরে যাব? নিজামের মুখে এমন কথা শুনে জাহানারা চুপ হয়ে যায়। নিজাম কিছুটা কঠিন গলায় বলে, যখন এই গ্রাম থেইকা পালাইয়া আমাগো মরতেই হইব, তাহলে এইখানে থাইকা কেন মরণরে ভয় পাবো? জাহানারা নিজামকে জড়িয়ে ধরে। সে কান্না করে দেয়। তার মায়ের হৃদয় অল্পতে ভয় পেয়ে যায়। তাই তো সেদিন ভয়ে কেমন পাথর হয়ে গিয়েছিল। নিজাম তার মাকে সামলে বলে, আম্মা, আমরা তার কথা মতো চলি, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু তুই কি হাঁচায় তার কথা মতো চলবি? জাহানারা কৌতূহল নিয়ে নিজামের দিকে তাকায়। নিজাম চুপ। জাহানারা পুনরায় বলে, তুই ছোট্ট একটা মানুষ, তুই কিছু পারবি না বাপজান, তুই ঝামেলায় জড়াস না। আমি জানি আম্মা, আমার দ্বারা সরাসরি কিছু করা সম্ভব নয়, তাই সময়ের অপেক্ষা করতে হইব, সঠিক সময়ের। জাহানারা নিজামের মুখে এই কথা শুনে ভীষণ ভয় পায়। নিজাম তার আম্মার কপালে চুমু দিয়ে বলে, আম্মা, এই গ্রাম থেইকা যাইতে যখন হইব, তখন শহরে গিয়া যাতে না খাইয়া মরতে না হয় সেই ব্যবস্থা কইরা যাইব। সেই সাথে আমার বাপের হত্যার বদলাও নিব। জাহানারা নিজামকে অনেক বোঝায়, কিন্তু নিজাম শোনে না। উল্টে সে তার মাকে বলে, আম্মা, তুমি চিন্তা কইরো না, আমি এখন কিছু করব না, যখন সময় হইব তখন করব। সেই সময়টা কয় বছরে আসে। জাহানারা আর কিছু বলে না, শুধু নিজামকে সাবধানে থাকতে বলে। সে চায় না তার সন্তানকে হারাতে। নিজাম তাকে আশ্বাস দেয়, সে এখন কিছু করবে না যাতে তার ক্ষতি হবে।
নিজাম ছুটি শেষে খাবারেতে গিয়ে ফিরে আসে। সে তার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। সেই সময়ে লালবানু তার ঘরে আসে। লালবানুকে দেখে নিজাম উঠে বসে, বলে, কিছু লাগবে ভাবি? আপনারে মাতব্বর মশাই ডাকছেন। লালবানু এতটুকু বলে চলে যায়। লালবানুর পিছনে নিজামও বের হয়। সে এসে মাজেদ খাঁয়ের সাথে দেখা করে। মাজেদ খাঁ নিজামকে দেখে বলে, কেমন কাটলো বাড়িতে? জি ভালো। নিজাম মুচকি এসে জবাব দেয়। মাজেদ খাঁ নিজামকে একটি কাজ দেয়। নিজাম কাজটি বুঝে নিয়ে চলে যায়। নিজাম ঘর থেকে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে লালবানুর সাথে তার ধাক্কা লেগে যায়। নিজাম তৎক্ষণাৎ বলে, মাফ করবেন ভাবি, আমি দেখি নাই। আচ্ছা। লালবানু ভেতরে আসে। নিজাম নিচে চলে যায়। লালবানু আসতে মাজেদ খাঁ তার বাহু চেপে ধরে। তারপর বলে, বেশি উঠতে দিছি তাই না? লালবানু কিছুটা ব্যথা পায়। সে মৃদু চিৎকার করে ওঠে। মাজেদ খাঁ বলে, আগেও একদিন দেখছি ওই পোলার গায়ে পড়েছ, আজও দেখলাম। এত তাড়া কিসের তোর? চোখ বন্ধ কইরা পাখির মতো উইরা উইরা আসো যে ধাক্কা লাগে। আমি বুঝি নাই। লালবানু খুব আস্তে করে বলে। মাজেদ তাকে ছেড়ে দেয়। তারপরে বলে, এরপর থেইকা ধীরে ধীরে চলবি। লালবানু মাথা নাড়ায়। মাজেদ লালবানুকে ভালোভাবে লক্ষ্য করে। ইদানিং তার শরীর আরও সুন্দর হচ্ছে। চেহারায় মাধুর্যতা ফুটে উঠছে, যেটা বেশ নজর কাড়ছে মাজেদের। বয়স বাড়ছে, শরীরে পরিবর্তন আসছে, কিন্তু হাত পায়ে কোনো নিয়ন্ত্রণ নেই। সবসময় দ্রুত এদিক সেদিক যেতে গিয়ে এখানে সেখানে ধাক্কা খায়, যেটায় বেশ বিরক্ত মাজেদ। সেই জন্য আজ এমন কথা শোনালো। মাজেদ মনে মনে বলে, বাড়ির বউদের যেভাবে চলতে হয় সেইটা এখন থেইকা লালবানুকে শিখতে হইব। সারাদিন আম্মার বকবকানি নেওয়া যাচ্ছে না। বাচ্চা মাইয়া কিচ্ছু পারে না, যেখানে সেখানে পইরা যায়, এইসব কথা আর নেওয়া যাচ্ছে না। মাজেদ মনে মনে এসব ভাবে। তার কাছে লালবানুকে বাচ্চা মনে হয় না। বিয়ের প্রথম দিকে যতটা ছোট মনে হয়েছিল, এখন সেটাও মনে হয় না। এর কারণ মূলত লালবানুর ভারী স্বাস্থ্য, যেটা বিয়ের পর পরিবর্তন হয়েছে। সেজন্য এখন যথেষ্ট ময়লা লাগে তাকে। শহরে মাজেদ খাঁয়ের পৈতৃক ব্যবসা রয়েছে, যেটা এখন সে এবং তার ভাই দেখাশোনা করে। যদিও তারা সবসময় সেখানে যায় না, কর্মচারী দিয়ে সবটা সামলায়। সাথে থাকে আলতাফ খাঁ। তাই মাজেদ খাঁয়ের মাসে একবার কিংবা কয়েক মাসে একবার গেলে চলে। মোট কথা, যখন বেশি জরুরি প্রয়োজন পড়ে তখন সে যায়। আলতাফ খাঁ মাসের বেশিরভাগ সময় সেখানে থাকে। আজ মাজেদ খাঁয়ের জরুরি ডাক পড়েছে শহরে, তাই সে চলে গেছে। দুদিন রাতে ফিরবে না। লালবানু বিছানায় একা ঘুমিয়েছিল। বিছানায় মাথা দিতে গভীর রাতে ঘুম তলিয়ে যায় লালবানুর। ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় সে শ্বাস নিতে পারছে না, তার কষ্ট হচ্ছে। তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে মুখের উপর বালিশ কেউ গায়ের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে। লালবানু ছটপট করতে থাকে। তার মনে হচ্ছে সে বোধহয় আজ শেষ হয়ে যাবে, তার মৃত্যু খুব নিকটে। লালবানু ভয়ার্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। তাকে বুকে জড়িয়ে ধরে রয়েছে মালিকা বেগম। পাশে ফরিদা বেগমও বসা। লালবানু ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আম্মা, হাঁচায় কেউ ছিল, আমারে মারতে চাইছিল। মালিকা বেগম লালবানুর দিকে একবারে শান্ত চোখে তাকায়। তারপর কিছুটা কঠিন গলায় বলে, এক কথা কয়বার বলবা? খারাপ স্বপ্ন দেইখা এখন কান্তাছ? ধুর, ছাতার মাথা। ফরিদা বেগম লালবানুকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ঘরে যদি কেউ আসতো তাহলে তো আমরা দেখতাম, কিন্তু আমরা এসে তো কাউকে ঘরে দেখিনি। আম্মা, আপনি দেখছেন? মালিকা বেগম ফরিদা বেগমের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তারপর ম্লান গলায় বলে, না, কাউরে দেখি নাই। ঘুমের মধ্যে বড় বউ গোঙাচ্ছিল, সেইটা শুই না এখানে আসছি। লালবানুর এখনো বিশ্বাস হচ্ছে না সে স্বপ্ন দেখছিল। সে নিজের মুখে হাত দিয়ে অনুভব করে, হ্যাঁ, মুখে এখনো ব্যথা অনুভব হচ্ছে। তার তো কোনো কিছু স্বপ্ন মনে হয়নি, জীবন্ত মনে হয়েছে। সে যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিল, সেই সময় মালিকা বেগম এসে লালবানু বলে চিৎকার দিয়ে উঠেছে। তারপর লালবানুর অনুভব হলো তার মুখের উপর থেকে বালিশ সরে গেছে। সে চোখ মেলে মালিকা বেগম এবং ফরিদা বেগমকে দেখে। তাদের ভাষ্য মতে এটা লালবানুর স্বপ্ন। যেহেতু লালবানু কাউকে দেখেনি, তারাও কাউকে যেতে দেখেনি, সেহেতু লালবানুর বিশ্বাস না হলেও মানতে হয় এটা স্বপ্ন।
একটি খুব খারাপ স্বপ্ন। লালবানু মনে মনে বলে, এমন বাজে স্বপ্ন আমি আর দেখতে চাই না। মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। মালেকা বেগম আজকের রাতটা লালবানুর সাথে থেকে যায়। ফরিদা বেগমও থাকতে চেয়েছিল, কিন্তু মালেকা বেগম রাখেনি। তাকে তার ঘরে চলে যেতে বলে। ফরিদা বেগম কথা না বাড়িয়ে চলে যায়। প্রথমবারের মতো মালেকা বেগম লালবানুর মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ নরম গলায় বলে, খারাপ স্বপ্ন ভুইলা যাইতে হয়, সেইটা ভুইলা এখন ঘুমাইয়া পড়ো। লালবানু চোখ বন্ধ করে নেয়। মালেকা বেগম লালবানুর ভয় দূর করতে নানা রকম গল্প করে। লালবানু সেসব শুনে মালেকা বেগম এক পর্যায়ে বলে, সংসারে অনেক অজানা গল্প থাকে, সেই সব যায় না ভেঙে পড়বা না। কি গল্প? লালবানুর প্রশ্নে মালেকা বেগম প্রথমে কিছুটা সময় চুপ থাকে, তারপর বলে, জটিল গল্প। সমাজে সম্মান ধইরা রাখতে অনেক কিছু করতে হয়। তার মধ্যে প্রথম হইল ঘরের কথা গোপন রাখতে হয়, সেইটা পরের কাছে বলতে নাই। সম্মান এমন এক জিনিস যেটা ধইরা রাখতে যে কোনো কিছু করা যায়, যা ইচ্ছা, এমনকি জীবনও দেওয়া যায়। জীবনের চাইয়া সম্মান বড় আম্মা? লালবানুর এই কথায় জবাব দিতে মালেকা বেগম সময় নিল না। সে তৎক্ষণাৎ বলল, হয়, দেওয়া যায়। লালবানু চুপ হয়ে যায়। সে কয়েক মুহূর্ত আগের ঘটনা ভাবে। সে প্রায় মৃত্যুকে অনুভব করছিল। তার মাঝে মৃত্যুর ভয় দেখা দিচ্ছিল। এত ভয়ানক লেগেছে সেই সময়টা, যেটা লালবানু ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। সেই মৃত্যু কিনা সম্মানের চেয়ে তুচ্ছ? লালবানু মনে মনে বলে, হাচাই কি তাই? সকালবেলা উদাস হয়ে লালবানু বসেছিল। সেই সময় নিজাম এসে তার পাশে বসে। ম্লান গলায় বলে, ভাবির কি ভাইয়ার লইগা মন খারাপ? লালবানু জবাব দেয় না। সে নিজামের দিকে তাকায়। এই কয়েক মাসে নিজামের সাথে তাদের পরিবারের সবার সখ্যতা গড়ে উঠেছে। ছেলেটা যথেষ্ট ভালো। লালবানুরও তার সাথে গল্প করতে বেশ ভালো লাগে। এর বোধহয় একটা কারণ, লালবানু এবং নিজাম দুজনে এই বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, সেই জন্য বোধহয় তাদের গল্প ভালো জমে। লালবানু এইসব ভাবছিল সেই সময় নিজাম পুনরায় একই কথা বলে। লালবানু জবাব না দিয়ে বলে, আপনি রাইতে কখন ঘুমান? হঠাৎ এই কথা নিজাম কিছুটা অবাক হয়, সেজন্য প্রশ্ন করে। লালবানু বলে, আপনি রাইতে আমার ঘরে কাউরে যাইতে দেখেছেন? না, কেন? নিজামের প্রশ্নের জবাবে লালবানু রাতের ঘটনা খুলে বলে। নিজাম বেশ অবাক। একটু সময় নিয়ে বলে, ভাবি, আপনার যখন মনে হয়েছে আপনারে কেউ মারতে চায়, তখন হইতেও পারে। আপনি যেভাবে ব্যাখ্যা করছেন তাতে তো মনে হয় সব আপনি অনুভব করছেন, কিন্তু স্বপ্ন কি এমনে অনুভব করা যায়? নিজামের কথাটি ফেলে দেবার মতো নয়, তবে লালবানুর ছোট্ট মস্তিষ্কে বিষয়টা ধরছে না। তাকে কেউ কেন মারতে চাইবে, এই প্রশ্নটি কোনো সঠিক ব্যাখ্যা নেই, যার জন্য লালবানু বেশ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সে স্বপ্ন দেখছে নাকি সত্যি? নিজাম লালবানুকে এসব কথা ভাবতে বারণ করে। এসব ভেবে মনমরা হয়ে থাকার কোনো অর্থ নেই। নিজাম লালবানুর মন ভালো করার জন্য তার সাথে নানা গল্প করে। গল্পের এক পর্যায়ে বলে, জানেন ভাবি, আমার একজনরে খুব ভালো লাগে। কেমন ভালো লাগা? লালবানু প্রশ্নের জবাবে নিজাম লাজুক হাসে। লালবানু অবাক হয়। নিজাম বলে, ভালোবাসতে মন চায়, তাইলে বিয়ে কইরা নেন। বিয়া করলেই তো তারে ভালোবাসতে পারবেন। নিজাম কথাটি শুনে কিছুটা ব্যথিত গলায় বলে, সম্ভব না। কেন? লালবানুর প্রশ্নের জবাবে অনেকটা সময় নিয়ে নিজাম বলে, সে অন্যের হইয়া গেছে। লালবানু বুঝতে পারে না। লালবানু বুঝেনি বিষয়টি নিজাম বুঝতে পেরেছে, সেজন্য বলে, তার বিয়া হইয়া গেছে। লালবানু এবার বুঝতে পারে। তারপর বেশ কিছুক্ষণ ভেবে বলে, তাইলে তারে ভালোবাসা ঠিক না আপনার। কেন? পাপ হয়। আম্মা বলেছে বিয়া হইয়া যাওয়া মায়া স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবলে পাপ হয়, মেলা বড় পাপ। সেই মাইয়ারে অন্য কোনো পোলা ভালোবাসলেও পাপ হয়। লালবানুর কথা শুনে নিজাম চুপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সে লালবানুর মুখের পানে তাকিয়ে থাকে। তারপর বলে, আবেগের কি পাপবোধ আছে? থাকলে তো সমাজে এত পাপ হইতো না। লালবানু এই কথার জবাব দেয় না। সে এসব নিয়ে ভাবতে চায় না। এর মাঝে ফরিদা বেগম সেখানে আসে।
তাদের দুজনকে গল্প করতে দেখে বলে, তোমাদের দুজনের মধ্যে তো আজকাল বেশ ভাব দেখা যাচ্ছে, হঠাৎ এত ভাব হলো কিভাবে তোমাদের মাঝে? নিজাম ফরিদা বেগমকে দেখে মুচকি হাসে, তারপরে বলে, ভাবি, আমি নিহাত ভালো মানুষ, তাই আমার লগে সবার ভাব জমে যায়, যেমন আপনার লগে হয়েছে। ফরিদা বেগম কথাটি শুনে হেসে দেয়, তারপর বলে, বেশ কথা শিখেছ তো নিজাম। নিজাম জবাব দেয় না। তারপর ফরিদা বেগম তাদের মাঝে বসে পড়ে, তিনজনে মিলে বেশ গল্প করে। মালেকা বেগম ঘুমাতে নিচ্ছিল, সেই সময় লালবানু আসে তার ঘরে। লালবানুকে দেখে মালেকা বেগম কিছুটা বিরক্ত হয়, বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে, এত রাইতে এইখানে কেন? আম্মা, আমার ঘরে একলা ঘুমাইতে ভয় করতেছে। মাইয়া মানুষের এত ভয় পাইলে তো চলবো না। স্বামী আজ এ কাজে যাইব, কাল ও কাজে যাইব, সবসময় তো আমি থাকবো না, সে আমার লগে ঘুমাইবা। মালেকা বেগমের কথা শুনে লালবানু মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে আছে। মালেকা বেগম লালবানুকে একবার দেখে নিয়ে বলে, ঘরে যাও, যাইয়া দরজা বন্ধ কইরা ঘুমাইয়া পড়ো। কিচ্ছু হইব না, হইলে সমস্যা কি? বিয়া হইয়া গেছে, কাল বাচ্চা মা হইবা, সমস্যার সমাধান করতে জানতে হইব তো। মালেকা বেগমের কথায় লালবানু মাথা নাড়ায়। মালেকা বেগম আরও অনেক কথা বলে, অবশেষে বলে, আসো, আমার ঘরে ঘুমাইয়া পড়ো। লালবানু খুশি হয়ে যায়, তার চোখে মুখে বেশ খুশি দেখা যায়। লালবানু তৎক্ষণাৎ বিছানায় চলে আসে। মালেকা বেগম বলে, শুধু আজকে রাতটা তোমারে পাশে লইয়া ঘুমাবো, আর না, এরপর থেইকা নিজেরে নিজে সামলাইতে হইব। লালবানু মাথা নাড়ায়, সে বুঝতে পেরেছে। মালেকা বেগম লালবানুকে নিয়ে ঘুমিয়ে পড়ে।